জয়গুরু। তোমার কথা বলতে যেন প্রাণে পুলক জাগে, তোমার কথা ভাবতে যেন সুখের ছোঁয়া লাগে। যার কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, চিন্তাতেও আনন্দ, সেই পরম কারণিক শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম। প্রণাম জানাই শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই শ্রী শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই ও বোনেরা এবং মঞ্চে উপস্থিত অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর বেহেরা, ওনার সঙ্গে আমার পরিচয় হলো, খুব ভালো লাগলো। আপনাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং জয় গুরু জানাই। আপনার কিবতী আছন্তি? সো মুই আজি কেবল ভালোবাসা ভালোবল পাইবারু ভুবনেশ্বরে আসিছি। আজি ଯେଉଁମାନେ এই ସତ୍ସଙ୍ଗ ଆୟୋଜନ କରିଛନ୍ତି, ମୁଁ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ ନିକଟରେ ମଙ୍ଗଳ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ମୁଁ ଓଡ଼ିଆ ଜାଣେ ନାହିଁ, ଦୟାକରି ମୋତେ କ୍ଷମା କରନ୍ତୁ। আজকে কিন্তু একটা বিশেষ দিন, 14ই সেপ্টেম্বর। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাংলা তারিখ 30শে ভাদ্র, কিন্তু ইংরাজি তারিখটা কিন্তু 14ই সেপ্টেম্বর। তাই এই সৎসঙ্গে আসতে পেরে আমার নিজের খুব ভালো লেগেছে। কিন্তু আমাকে কিছু বলার জন্য আগে থেকে হিন্টস দেওয়া হয়েছে, যেহেতু আমি বিচার বিভাগের সঙ্গে যুক্ত, সেই জন্য আমাকে একটু আইন ব্যবস্থার উপর বলতে বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছিলেন যে আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল বলছি, ছাওয়াল মানে ছেলে, আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল বলছি যে আমি আজ যা বলে গেলাম তা হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু 1000 বছর হলেও তোমরা বুঝতে পারবে আমি যা বলে গিয়েছিলাম তা কতখানি সত্য, কতখানি অনুসরণীয় ছিল। এটা হয়তো আমাদের ঠাকুর বলেছিলেন যে 1000 বছর হলেও তোমরা বুঝতে পারবে, কিন্তু আমরা 100 বছরের মধ্যেই বুঝে গেছি যে ঠাকুর যা বলে গেছেন তা অনুসরণীয় শুধু নয়, আমাদের পালন করা অবশ্যম্ভাবী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো শুধু ধর্ম সম্বন্ধে ওই গীতা বা অন্যান্য সত্যানুসরণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। রাষ্ট্র থেকে শুরু করে সমাজ থেকে পরিবার, রাজনীতি, সমস্ত বিষয়ে তিনি বলে গেছেন। এমনকি আইনের খুঁটিনাটিও তিনি বলে গেছেন, বিচার ব্যবস্থার খুঁটিনাটিও তিনি বলে গেছেন। এখন আমাদের বিচার ব্যবস্থার কথা বললেই প্রথমেই সবাই বলবে এত মামলা জমে আছে, কবে শেষ হবে, কবে তার নিষ্পত্তি হবে তার কোনো ঠিক নেই। মানে পেন্ডেন্সি অফ কোর্টস কেসেস ইন কোর্টস, এটা হচ্ছে একদম রেলিভেন্ট ফ্যাক্টর, যে এইগুলো কবে যে মামলা শেষ হবে তার কোনো দিক বা নিশানা নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 100 বছর আগে যে কথা বলে গিয়েছিলেন, দেখুন সেই কথা কি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার তিন বা 4 লাইনের একটা বাণী আছে বিধান বিনয়কে। তিনি বলছেন যে আদর্শ বিচার ব্যবস্থার 3টে দিক দেখা উচিত। প্রথম কথা হচ্ছে সহজ সরবরাহ, বিবাদের তড়িৎ ও সুষ্ঠু
এই তিনটে কথার মধ্যেই কিন্তু বিচার ব্যবস্থার, আদর্শ বিচার ব্যবস্থার কথা তিনি উল্লেখ করে গেছেন। সহজ সরবরাহটা কি বুঝতে পারা একটু অসুবিধে, কিন্তু আমি ব্যাখ্যা করে দেখেছি, আমার এটা আলোচনাতেও লেখা বেরিয়েছিল যে সহজ সরবরাহ মানে কি, এখানে কিন্তু ক্রিয়েশন অফ কোর্টস, আমাদের মধ্যে ডিসপিউট থাকতে পারে, মানুষের বিবাদ থাকতে পারে, কিন্তু সেই বিবাদ নিষ্পত্তির জন্য প্রচুর পরিমাণে কোর্ট বা ট্রাইব্যুনাল থাকা দরকার। এটাকেই ঠাকুর বলতে চেয়েছিলেন সহজ সরবরাহ, ইজি সাপ্লাই। মানে আমার যদি কখনো বিবাদ উপস্থিত হয় কারুর সঙ্গে, আমরা গিয়ে ট্রাইব্যুনাল বা কোর্টে গিয়ে যথাসত্বর যাতে আমরা সেই নিষ্পত্তি পাই। 2 নম্বর হচ্ছে বিবাদের সুষ্ঠু ও তড়িৎ সমাধান, স্পিডি ডিসপোজাল অফ কেসেস। জানি না লয়ার কজন আছেন, তবে এটা আপনাদের জানা দরকার যে স্পিডি ডিসপোজাল অফ কেসেস ইজ এ ফান্ডামেন্টাল রাইট। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণীর ছলে বলে দিয়ে গেছেন 100 বছর আগে, মানে সংবিধানেরও আগে তিনি বলে গেছেন যে ডিসপিউট শুড বি রিজলভড কুইকলি অ্যান্ড অ্যামিকেবলি। এই যে কেন বললেন যে সঙ্গে সঙ্গে বিচার করে দেওয়ার কথা যেমন বললেন, সেই মীমাংসাটা যেন হয়, বিচারটা যেন হয় সুষ্ঠু, অ্যামিকেবল সেটেলমেন্ট। আমরা কি দেখছি, দুজনের মধ্যে বিবাদ উপস্থিত হয়েছে, সেই মামলা হয়েছে, মামলায় কেউ হারবে কেউ জিতবে, সেটা আবার অ্যাপিল হবে হাইকোর্টে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে। এরকম করতে করতে দেখা যাবে যে মামলায় জেতে সেও কিন্তু স্বস্তি পায় না, কারণ সে হয়তো মামলায় জিতলো, কিন্তু তার এত টাকা খরচ হলো, তার এত খরচ হয়েছে এবং সময় ব্যয় হয়েছে, সে কখনোই শান্তি কিন্তু পায় না। আর যে হেরেছে সে, তাকে সুপ্রিম কোর্টও যদি হারায়, সে বলবে কিন্তু মনে মনে আমি সঠিক বিচার পেলাম না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক এই জায়গাটা বলেছেন যে অ্যামিকেবল সেটেলমেন্ট, মানুষের মধ্যে থেকে যদি ওই যে বিবাদের বীজগুলো যদি তুলে না দিই, তাহলে কিন্তু ওই সুষ্ঠু মীমাংসা হবে না। এখনকার বর্তমান পরিস্থিতিতে তাকিয়ে দেখুন, 100 বছর আগে যেটা বলে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, দেখুন কিভাবে প্রতিবাদ হচ্ছে। আজকে জেলায় জেলায় ন্যাশনাল লোক আদালত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল একটা ন্যাশনাল লোক আদালত ছিল, সারা ভারতবর্ষ জুড়ে লোক আদালত শুরু হয়েছে, যাতে ওই কথাটা সুষ্ঠু মীমাংসা করে দেওয়ার কথা। এখন মেডিয়েশন হচ্ছে যে মানুষের মধ্যে, মানুষের যে বিবাদ সেটা মেটাও, ওই বিবাদীদের পুনর্মিলন, যে বিবাদরত পক্ষদের মধ্যে পুনর্মিলন করিয়ে দাও, ওই মেডিয়েশনের মাধ্যমে, লোক আদালতের মাধ্যমে কিন্তু সেইগুলো হচ্ছে। যে বিচার ব্যবস্থার কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 100 বছর আগে দেখেছিলেন, আজ কিন্তু সেই জিনিসগুলো হয়ে দাঁড়াচ্ছে। এখনকার দিনে হচ্ছে মেডিয়েশন মানে উইন উইন সিচুয়েশন, মানে দুপক্ষই ভাববে যে আমি হারিনি, আমি কিছুটা হলেও পেয়েছি, কেউ হারেনি। এখনকার যে সিস্টেম, সেই কেউ হারছে না, সবাই ভাবছে যে উইন উইন। এটা কিন্তু মেডিয়েশনের কথা বলছি, আরবিট্রেশনের কথা বলছি, বা লোক আদালতের কথা বলছি। এমন একটা সিচুয়েশনে তৈরি করা হয়েছে এই 15-20 বছর আগে থেকে, যে মানুষের মধ্যে এই মিলনের একটা আবহাওয়া তৈরি করতে চাইছেন এখন সরকার পক্ষ, আইন বিভাগ। কিন্তু যে কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন, বিধান বিনয়কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ক্রিমিনাল ল সম্বন্ধে কেমন বলেছে ছোটখানি করে বলি, কারণ আইনের আলোচনা তো খুব নিরস হয়, যতটা পাচ্ছি বোঝাবার চেষ্টা করছি। ঠাকুরের একটা বলেছেন যে কাউকে বিনা বিচারে আটকে রাখা, বা দুপক্ষের মধ্যে তদন্ত না করে কাউকে যদি আটকে রাখা হয়, এটা খুব অন্যায়। শ্রী শ্রী ঠাকুর 100 বছর আগে বলে গিয়েছিলেন। এই 2004 সালে বা ওই সময় আইন পরিবর্তন হয়েছে। এখন কি হয়েছে জানেন তো, 41A CRPC, আগের আইনে যেটা বলেছে, নতুন আইন এসে গেছে BNSS, সেখানে আমি সেকশনটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যে 41A-তে যে খুব সিরিয়াস অফেন্স ছাড়া পুলিশকে আগে নোটিশ দিতে হবে, দুপক্ষকে, সেই যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার সম্বন্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে যদি মনে হয় যে হ্যাঁ সে তার বিরুদ্ধে অভিযোগটা ঠিকঠাক আছে, তবে গ্রেপ্তার হবে।
ঠাকুর যে কথা বলে গিয়েছিলেন 100 বছর আগে, আজকে এই কয়েক বছর আগে এইটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। সুতরাং আমি সেই কথাই বলছি যে কথা ঠাকুর বলে গিয়েছিলেন যে 1000 বছর হলেও তুমি কিন্তু বুঝতে পারবে আমি যা বলে গিয়েছিলাম তা কতখানি সত্য, তা কতখানি অনুকরণীয় আমাদের জীবনে। আর বলি, কারণ সময় খুব অল্প, আমি আচার্যদেবকেও দেখেছি যে এই ব্যাপারটা দেখুন কি হয়। বাংলাদেশে একটা আমাদের সম্পত্তি নিয়ে বাংলাদেশ সৎসঙ্গের সঙ্গে সেখানকার বিরোধী কিছু লোকের সঙ্গে একটা প্রবলেম চলছিল। সেইখানে একটা মামলা চলছে এবং মামলাটা শেষ স্টেজ এসে গেছে। সেখানে সৎসঙ্গ দেওঘর থেকেও খুব চিন্তিত যে মামলার কীভাবে এটাকে কীভাবে হবে আর কি, কীভাবে নিজেদের জেতা যায়, এটা তাদের মূল লক্ষ্য ছিল। তো সেইখানে আচার্যদেব, তখনও আচার্যদেব হননি, শ্রী শ্রী বাবাই দাদা ডেকে পাঠিয়েছিলেন, তার মধ্যে আমিও ছিলাম, বাংলাদেশের আইনজীবীরা এসেছিল। তো সেখানে যখন আমরা গেলাম তখনও শ্রী শ্রী বাবাই দাদা আচার্যদেব এসে পৌঁছননি, আসবেন। তো আমরা আইনজ্ঞরা আলোচনা করছি। যারা আইন জানে তাদের কিন্তু একটা প্রবলেম আছে, সবাই ভাবে আমি আইন জানি, যার ফলে যখন আইনজীবীরা আলোচনা করছেন তখন কিন্তু মতানৈক্য হচ্ছে না, মতৈক্য হচ্ছে না। কেউ বলছেন আচ্ছা এটা এরমভাবে হয়, তখন একজন পাশ থেকে বললেন ঠিকই, তবে সুপ্রিম কোর্টে একটা আইন আছে সেটা কিন্তু, আবার আরেকজন বলল না না এটা এইভাবে করলে হবে না। মানে আইনজ্ঞরা একসঙ্গে বসিয়ে দিলে কিন্তু যে যার পাওয়ার দেখায় বা নলেজ দেখায়, খুব মতৈক্যর কোনো ব্যাপারই নেই। তখন তিনি এসে ঢুকলেন, তিনি সমস্ত কথাটা শুনলেন, বুঝলেন, তারপর বললেন একটা কথাই, দেখুন আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্যটা হচ্ছে এই মামলায় জয়লাভ করা। এই মামলায় জয়লাভ করতে গেলে যা যা করতে হবে তা যাই হোক সবগুলোই করতে হবে। এমনভাবে তিনি বললেন, এত সুন্দরভাবে বললেন যে আমাদের লক্ষ্যটা যদি মামলাটায় জয় করা হয় তাহলে আমরা যা যা করণীয় সেইগুলোই করব। এই যে একটা দিশা দেখিয়ে দিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই মামলার ফল যে আমাদের অনুকূলে এলো এটা কিন্তু আচার্যদেবের এই ইন্টারফিয়ারেন্সের জন্য। তাই তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পুত রক্ত বহন করে চলেছেন। তো তিনি তো এই কথা বলবেনই, তিনি এই কথা বলবেনই, আমরা দিশা পেলাম। শ্রী শ্রী আচার্যদেবের কথা তো বলতেই হবে আমাকে, কারণ আমার মনে হয়েছে যে তার কথা না বললে বোধহয় আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা সবাই তো মার্ক জুকেরবার্গের নাম শুনেছেন। মার্ক জুকেরবার্গ নাম শুনেছেন? একজন দুজন হাত তুলছে, কিন্তু আরেকজন বললে আমি এক্ষুনি, কজন হোয়াটসঅ্যাপ করেন? হোয়াটসঅ্যাপ কজন করেন? সবাই। ফেসবুক করেন সবাই, তাই তো? এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মালিক হচ্ছে মার্ক জুকেরবার্গ। স্টিভ জবসের কথা নিশ্চয়ই শুনেছেন। তো যিনি সিইওর অ্যাপেল কোম্পানির, ওয়ার্ল্ড ফেমাস অ্যাপেল কোম্পানির সিইও ছিলেন, এই স্টিভ জবসকে মার্ক জুকেরবার্গ গুরু মানতেন। সো ওয়ান ডে হি আস্কড স্টিভ জবস হোয়াট আই শুড ডু টু বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রিনার, যে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আমি কি করব। স্টিভ জবস কি অ্যান্সার দিয়েছিলেন জানেন? দি অ্যান্সার রিসিভড ফ্রম হিম স্টান্ড মার্ক জুকেরবার্গ। স্টিভ জবস বলেছিলেন, প্লিজ গো টু অ্যান আশ্রম ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যাও, ভারতবর্ষে একটা আশ্রমে গিয়ে থাকো। কি এমন আছে আশ্রমে যেটা একটা বিজনেস স্কুল জানাতে পারে না? গীতা স্পিক্স অফ সেরেনিটি অফ মাইন্ড ইজ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট টু বি আ সাকসেসফুল ম্যান ইন লাইফ। গীতায় কিন্তু বলা হচ্ছে যে স্থিত প্রজ্ঞা যদি হয় তবেই মানুষ সাফল্য অর্জন করতে পারে। It is said, when your mind is calm, then your intellect is sharp
and your action is brilliant. But when your mind is agitated, however talented you may be, however intelligent you may be, your intellect cannot think properly and action is flawed. যখন আমার মনটা অস্থির হয়ে থাকে তখন আমার বুদ্ধি ঠিক মতো চিন্তা করতে পারে না, আর তাই জন্য কি হয়, আমাদের ওই অ্যাজিটেটেড মাইন্ডের উপর যখন আমরা ডিসিশনগুলো নিই তখন সেগুলো ভুল হয়। আমরা লাকি, আমরা ভাগ্যবান এই জন্য যে আমাদের একটা প্রত্যেকের উই হ্যাভ আশ্রম লাইফ ইন আওয়ার লাইফস, আমাদের প্রত্যেকের একটা আশ্রমিক জীবন আছে, তাই তো? আমরা সবাই দেওঘরে যাই, আর দেওঘরে গিয়ে যখন ঢুকি তখন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ইনস্ট্যান্টানিয়াসলি আমাদের পিস অফ মাইন্ড এসে যায়। তার অ্যাম্বিয়েন্স এমন, তার সমস্ত দিকে পরিবেশ যেরকম, আমাদের সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি করে দেয়। শ্রী ঠাকুর বললেন কি, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গহনক্ষম করে। তাহলে দেখুন, আমাকে সাফল্য পেতে গেলে আমাকে স্থির হতে হবে, স্থির হতে গেলে আমাকে নাম করতে হবে, আর এই নাম যতবার আমি করব ততবার তিনি আমার মধ্যে জেগে উঠবেন। আমি এরকম আশ্রম কোথাও দেখিনি বা শুনিও নি। আশ্রমে ঠাকুর দর্শন ফ্রি, আশ্রমে থাকা ফ্রি, আশ্রমে খাওয়া ফ্রি, আশ্রমে ইলেকট্রিসিটি ফ্রি, আশ্রমে আচার্যদেবের সঙ্গে ঘন্টায় ঘন্টায় তার সঙ্গে কথা বলে যাওয়া সেটাও ফ্রি। এই আশ্রমে গিয়ে আমার অনুভূতি হয়েছে যে একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই যে আশ্রমকে তৈরি করেছিলেন, আচার্য পরম্পরা, আচার্যদেব সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও দিকে। আচার্যদেবের কথা বলে আমি শেষ করব একটা নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে। যে আপনারা জানেন, আমি প্রথমেই বলি, আমার পরিচয়টা কিন্তু অফিসিয়াল পরিচয় দিয়েছেন যে আমি হাইকোর্টের বিচারপতি, কিন্তু আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন সৎসঙ্গী, আমি আপনাদের মতোই দীক্ষিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত। কেন বলছি? আমি কিন্তু ওই বিচারপতি হয়ে তারপর দীক্ষা নিইনি, আমি কিন্তু ছোটবেলা থেকে আশ্রমে গিয়েছি। আশ্রমে গিয়ে আপনাদের ওই 4 বছর বয়সে ঠাকুরকে দর্শন করারও সৌভাগ্য হয়েছে আমার। তো সেইখানে গিয়ে দেখেছি ঠাকুরকে ধরে আস্তে আস্তে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাই যা কিছু কৃতিত্ব আছে, সৎসঙ্গের কৃতিত্ব, যা কিছু কৃতিত্ব আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কৃতিত্ব, যা কিছু আছে শ্রী শ্রী আচার্যদেবের কৃতিত্ব। আমি ডিস্ট্রিক্ট জাজ থেকে হয়েছি, মানে আমি মুন্সেফ ম্যাজিস্ট্রেট হয়ে আমি তারপরে হাইকোর্টে আমার এলিভেশন হয়েছে। তো যখন আমি ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ হয়ে গেছি, তখন কিছু কিছু কারণে হয়তো আমার নামটা কনসিডার করা হচ্ছিল না। এগুলো হয়, অনেক ইকুয়েশন থাকে হয়তো। তো এই মনের কথা আমি তখন বাবাইদাকে, শ্রী শ্রী বাবাইদাকে জানিয়েছিলাম কোভিড পিরিয়ডে ওভার টেলিফোন। তখন তো যেতে পারছিলাম না, আর কাকে জানাবো বলুন, কে আছে? তাই শ্রী শ্রী বাবাইদাকেই জানিয়েছিলাম যে এই অবস্থা, কি করব। তিনি বললেন যে রাতে যাতে ঘুম হয় সেই রকম কাজ করতে হবে, আর জসমিন দেশে যদাচার, যেরকম দেশে কালচার সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, তার কথা শুনে আমি কাজ করার চেষ্টা করলাম, করে তারপর থেকে 6-7 মাস 8 মাস পরে নেক্সট টাইম আমার নামটা বিবেচনা হলো। ক্যালকাটা হাইকোর্ট থেকে আমার নামটা পাঠানো হচ্ছে, কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে নাম পাঠানো হলেই কিন্তু এমপি সাহেব রয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি বিচারপতি হয়ে যাব না। তার অনেকগুলো প্রসেস আছে। স্টেট আইবি আছে, গভর্নর্স অফিস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেন্ট্রাল আইবি আছে, অনেক স্টেপ। যাই হোক, প্রথমটা তো ঠাকুরের দয়া হয়েছে, সেই হিসেবে আবার তখন তিনি আচার্যদেব হয়ে গেছেন। আচার্যদেবকে জানানো হলো, ওই ওভার টেলিফোন, তখনও যাওয়া যাচ্ছে না। তিনি বললেন, আমি খুব খুশি হয়েছি, তবে ওকে বলবেন ও যেন উতলা না হয়, যবে হয় হোক, ও যেন উতলা না হয়। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো অনেক দেরি হবে, অনেক কিছু অবস্ট্যাকল আসবে।
তো যাই হোক, কিন্তু এদিকে দেখা গেল ঠিক উল্টোটা, খুব তাড়াতাড়ি আমাদের ফাইলগুলো না হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। 10 দিন 15 দিনের মধ্যে ফাইল খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেপ যেন এগিয়ে যাচ্ছে। তো আমার মনে একদিকে খুব আনন্দ হচ্ছে, বাহ তাড়াতাড়ি এগোচ্ছে, তাড়াতাড়ি এগোচ্ছে, কিন্তু আমার কোথায় যেন একটা খচখচ করছে, যে তিনি বললেন যে উতলা হয়েও না, মানে কিছু একটা ঘটবে, দেরি হবে, কি হলো ব্যাপারটা মেলাতে পারছিলাম না আর কি। তো যাই হোক, আমাদের তো অভ্যেস হয়ে গেছে যে এটা বললেন উনি, তারপর হলো না। যাই হোক, হতে 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 দেখা গেল একেবারে 4 মাসের মধ্যে আমাদের পুরো প্রসেস কমপ্লিট। অন্যান্য বছর 1.5 বছর লাগে মোটামুটি, তো আমাদের 4 মাসের মধ্যে কমপ্লিট। শুধু রাষ্ট্রপতি মহোদয়, দ্রৌপদী মুর্মু মহোদয়া সই করলেই আমি হাইকোর্টের বিচারপতি হয়ে যাব। আমার মেয়ে মুম্বাইয়ে চাকরি করতো, বাবার শপথ অনুষ্ঠানে দেখবে বলে সে চলে এলো। 4 মাসের মধ্যে আমার নামটা একেবারে ফাইনাল স্টেজে চলে এসেছে আমাদের। কিন্তু মুশকিল হলো কি, এবার ওই প্রেসিডেন্ট মহোদয়ের টেবিলে পড়েই থাকলো, তিনি আর সই করেন না। অন্যান্য স্টেটের, সব স্টেটের নাম, বিচারপতিদের নাম, নতুন বিচারপতিদের নামে তিনি ফাইলে সই করছেন, কিন্তু কোনোভাবেই আমাদের সই করছেন না। কি হলো কে জানে, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কবে যে হবে কোনো ঠিক নেই। আমার মেয়ে তো চলেই গেল, যে কবে হবে কোনো ঠিক নেই, আমিও বুঝতে পারছি না। এরকম হতে হতে তখন আমার মনে হলো, আরে তিনি তো বলেছিলেন যবে হয় হোক, তুমি উতলা হবে না। তিনি তখন থেকেই দেখে নিয়েছিলেন যে এমন একটা সময় আসবে যখন আমি উদ্বিগ্ন হয়ে পড়ব, আমি উতলা হয়ে উঠব। সেই জন্য তিনি আগে থেকে আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে তুমি উতলা হয়েও না, যবে হয় হোক। আমি বুঝলাম যে আমি যথাযথ পরম আশ্রয়ে রয়েছি। আমরা সবাই, শুধু আমি নয়, আমরা সবাই ডিভাইন শেল্টারের মধ্যে রয়েছি, ডিভাইন কাস্টডির মধ্যে রয়েছি। তিনি আমাদের পরম আশ্রয়। 25 দিন পরে যথারীতি ঠাকুরকে প্রণাম করে আমার এলিভেশনটা হলো। তো আমি সেটা বলছি যে আচার্যদেবের সঙ্গ করা ছাড়া, আচার্যদেবের নির্দেশকে প্রতিপালন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ডিপি ওয়ার্কস যেটা দিয়েছেন সেটা তিনি কার জন্য দিয়েছেন? বরদাকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন করেছিলেন কে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বড় কোকা, আমি এই বাণীগুলো কার জন্য দিলাম? বরদা কি উত্তর দিয়েছিলেন বলুন? বরদা কি উত্তর দিয়েছিলেন? আমার জন্য। এখন আমি যদি প্রশ্ন করি আপনাদের সবাইকে যে এই ডিপি ওয়ার্কসটা আচার্যদেব কার জন্য দিয়েছেন বলুন? কার জন্য দিয়েছেন? আচার্যদেব এই ডিপি ওয়ার্কস আমার জন্য দিয়েছেন, আমাদের সবার জন্য দিয়েছেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।